প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। পড়ালেখা করতে করতে একেবারে পড়ালেখা শেষ, পুরা শেষ, মাস্টার্স পাস। টেক্সট বোর্ডের বই আছে, কোম্পানির দেওয়া বই আছে, স্কুলের কমিশন পাওয়া বই আছে, হেড স্যারের কমিশন পাওয়া নোট বই, গাইড বই, বিভিন্ন টাইপ বই আছে। পড়ালেখা পড়লাম, মাস্টার্স ডিগ্রি শেষ করে ফেললাম। চাকরি হলো, না হলে বলে বেড়াচ্ছি মাস্টার্স পাস। আপনি নিজের কাছেই প্রশ্ন করুন, বাংলা ভাষার যে একটা অভিধান বই আছে, সোনার বাংলায় বলেন, বাংলা ভাষার অভিধান বলেন, বাংলাদেশের থেকেও আছে, কলকাতা থেকেও আছে বাংলা ভাষার অভিধান। আপনি বইটা কয়বার হাত দিয়েছেন? কয়টা শব্দের, বাংলা ভাষার একটা শব্দের কয়টা মিনিং আছে? আমরা কতজনে ঘেটেছি, কতজনে জানার চেষ্টা করেছি, এবং নিত্য নূতন শব্দ উৎপত্তি করার, শব্দ ভেঙে শব্দকে তৈরি করার চেষ্টা করেছি। হ্যাঁ, আপনিও করেছেন বা অনেকেই করেছে। কিন্তু দীর্ঘ 15 বছরে আমলিগ বেশ কিছু নূতনত্ব শব্দের সৃষ্টি করে গেছে, যেগুলো অভিধানও নাই, অভিধানে আছে, প্রচলিত ছিল না, মানুষের জ্ঞাত ছিল না, মানুষ এগুলাকে সামনে আনেনি বা উচ্চারিত হতো না। যেমন কথায় কথায় জঙ্গি, মৌলানা সাহেবদেরকে জঙ্গিবাদের সংগঠন, জামাত ইসলাম জঙ্গি সংগঠন। সবচেয়ে ভয়ঙ্কর যেটা রূপ তারা নিজেরা ধারণ করে একটি শব্দ যেমন প্রচলিত করেছে, তেমনি সারা দেশকে আতঙ্কিত করার মোক্ষম। পুলিশকে দিয়ে তারা অহরহ গুলি চালিয়েছে, গুম করেছে, হত্যা করেছে, অপহরণ করেছে, এক্সপ্লোজিভ দিয়ে মানুষকে উড়িয়ে দিয়েছে, এবং নিজেরাও একবার 21শে আগস্টের মতো ভয়াবহ অবস্থা সৃষ্টি করে পুরা দেশকে ত্রাসের রাজত্বে পরিণত করার চেষ্টা করে গেছে তারা নিজেরা। এবং সারা দেশকে, যেটা তারা একটি হোমাগ্নি বলেন পরিণত করেছিল, তার নাম অপোজিট যারা, অর্থাৎ তাদের মতের বাইরে যারা, বিরোধী যারা, তাদেরকেই দোষ চাপিয়ে গিয়েছে। তার একটি শব্দ ছিল আগুন সন্ত্রাস। 15 বছরে তারা কয়েক শত আগুন সন্ত্রাসের সৃষ্টি করেছে। নির্দ্বিধায় গাড়িতে পেট্রোল বোমা মেরে ঘুমন্ত অবস্থায় গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে হেল্পার, ড্রাইভারকে মেরে, অর্থাৎ ত্রাস সৃষ্টি করবার জন্য। একজন দুজন না, লক্ষ মানুষ মারা গেলেও যেমন আমলিগের কিছুই আসা যায় না, তেমনি বিভিন্ন আঙ্গিকের ভিতরে একটি আঙ্গিক ছিল আগুন সন্ত্রাস। আপনাদের হয়তো, আমি অনেক পিছনে যাব না, আমি ছোট ছোট করে ভিডিও তৈরি করি, অনেক পিছনে যাব না। গতবার 24-এর যে নির্বাচন হলো, আপনাদের মনে আছে, কলকাতা থেকে ছেড়ে আসলো একটি ট্রেন, কলকাতা থেকে প্যাসেঞ্জার ভর্তি ট্রেন সারা রাত ভরে আসলো। কোথাও আগুন লাগলো না, নিরাপদে এসে ঢাকাতে কমলাপুর স্টেশনে এসে থামার মুহূর্তে ট্রেনে আগুন ধরল। আগুন লাগালো কারা? প্রত্যক্ষদর্শীরা যেখানে বলল ইন্ডিয়ান শাল গায়ে দেওয়া, তারা কেউ বাংলায় কেউ হিন্দিতে কথা বলছে, তারা নেমে যাওয়ার সময় আগুন ধরিয়ে দিয়ে নেমে যায়। সামনের সিটে মানুষের সবচেয়ে আদরের কি? টাকা পয়সা, বাড়ি গাড়ি সম্পদ না, কোলের শিশু। সামনের সিটে কোলের শিশুটে জ্বলন্ত পুড়ে যেতে মরতে দেখেছে পিতা।
তাকে বাইরে থেকে মানুষ বারবার বের হয়ে আসতে, বের করতে সহায়তা করতে চেয়েছে। তিনি বলেছেন, না, বেঁচে থেকে কী লাভ, যেখানে আমার সন্তান আমার চোখের সামনে পুড়ে মারা গেল, সেখানে আমি বেঁচে থাকবো কেন? তিনি জীবন্ত অবস্থায় সিটে বসে পুড়ে দগ্ধ হয়ে মারা গেলেন। এই আগুন সন্ত্রাসটি কেন ছিল? অর্থাৎ ভোরেই নির্বাচন ছিল, জাতীয় নির্বাচন ছিল। পরিকল্পিতভাবে, নিখুঁতভাবে সারা দেশ থেকে বিরোধী দলের, বিরোধী মতের, বিশেষ করে বিএনপি জামাত তো আগের থেকেই ভয়াবহ পরিস্থিতির মুখে ছিল। বিএনপি কেস কালাম হামলা মামলার পরেও সর্বসাকুল্যেও মাঠে সিংহের মতো লড়াই করতে করতে যে কয়জন লোক ঢাকার বুকে পুনরায় সমবেত হয়েছিল নির্বাচন বিমুখী হয়ে, তারা যে অবস্থান নিতে চেয়েছিল এই আগুন সন্ত্রাসটি করে দ্রুত সম্প্রচার করে সেই কয়জন লোককেও ঢাকা থেকে দ্রুত বাইরে যাওয়ার মতো, বাইরে যেতে বাধ্য করল। আপনারা হয়তো দেখেছিলেন, আগুন ধরার সাথে সাথে ওই মুহূর্তেই সময় টিভি, বাংলা ভিশন, ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ তাদের নিজস্ব যে কিছু চ্যানেল ছিল ওগুলো ওইখানে স্ট্যান্ড লাগিয়ে দাঁড়ানো ছিল। এর আগে বাংলা মোটরে যে বোম্বিং হয়, হ্যান্ড গ্রেনেড, এক্সপ্লোজিভ বিস্ফোরিত হয়, সেখানেও ক্যামেরা স্ট্যান্ড লাগানো দাঁড়ানো অবস্থায় ছিল। ঠিক কমলাপুর রেল স্টেশনে যে আগুনটি ধরানো হয় ট্রেনে, ইন্ডিয়ানগামী ট্রেনে, সেখানেও কিন্তু এইসব টেলিভিশনগুলো রেডি ছিল। কিভাবে জানলো যে ট্রেনে আগুন ধরবে? তারা কিভাবে ওই ট্রেনটি উদ্দেশ্য করে অত ভোরে কুয়াশার ভিতরে তারা স্ট্যান্ড লাগিয়ে অপেক্ষা করছিল? আপনাদের আরেকটি কথা স্মরণ করিয়ে দেই, বাংলাদেশ ব্যাংকের যখন অর্থ চুরি হলো, অর্থ লোপাট হলো, আমরা যে প্রযুক্তির কথা বলি, সেই প্রযুক্তির মাধ্যমে, অর্থাৎ অ্যাকাউন্ট থেকে হ্যাক করে বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি হলো। চুরি হওয়ার পর একটি তদন্ত কমিটি গঠিত হয়েছিল। তদন্ত কমিটির সম্বন্ধে কতটুকু কে জানে আমি জানি না। আমিও বাংলাদেশের একজন সাধারণ নাগরিক, আমি মোটামুটি সচেতন থাকার চেষ্টা করি। আমি যদি না জানি, আমার ধারণা 80% মানুষ এই তদন্তের রিপোর্টে কি আসছিল, আমরা অনেকেই জয়ের কথা বলেছি, জয়কে দোষ দিয়েছি, অনেকের কথা বলেছে, কিন্তু রিয়েলিটি তো সেটা নয়। রিয়েলিটি সামনে আসতে হবে পরিষ্কারভাবে। কিন্তু আরও লোমহর্ষক ঘটনা ঘটে তার কিছুদিন পরেই অর্থ মন্ত্রণালয়ের এই তদন্ত বিষয়ক সহ শুরু করে কত অর্থ ছিল সেখানে, কত স্বর্ণ ছিল সেখানে, যা যা ছিল সমস্ত নথিপত্র, দলিল, দস্তাবেজ, ঠিক সেই রুমটায় আগুন লেগে পুড়ে যায়। কত সুচিন্তিত, সুপরিকল্পিত স্যাবোটাজ ঘটিত হচ্ছে বাংলাদেশে। আপনার কি ধারণা এটা আমাদের মেধায়, বাংলাদেশিদের মেধায় সংগঠিত সম্ভব? কোনোভাবেই না। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ, স্বরাষ্ট্র, ক্রীড়া ও যুব, অর্থাৎ সবথেকে গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয়ের কাগজপত্র, দলিলপত্রগুলো যেখানে থাকে, সেই ভবনগুলোতে, সেই রুমগুলোতে, সেই তলায় আগুন লেগে গেল রাতে। ঠান্ডার সময়, গরম হলে অতিরিক্ত গরমে কাগজপত্র, দাহ্য পদার্থ থাকে, ওইসব জায়গায় দাহ্য পদার্থ থাকার কথা নয় মন্ত্রণালয়। হয়তো বিদ্যুৎ সার্কিট কি শুধু রাতেই হয়? শুধু রাতেই কি শর্ট সার্কিটগুলা সংগঠিত হয়? ওই সময়ও রাতে হয়েছিল।
আবার গতকাল যেটা হলো সেটাও রাতে, গভীর রাতে একটা কুকুর পাওয়া গেল। কুকুর দিয়ে আগুন ঘটানো সম্ভব কিনা, নাকি চোর নিজেই দাঁড়িয়ে থেকে অন্যদিকে ইঙ্গিত দিয়ে বলছে চোর ওদিকে গিয়েছে, এটা কে উদ্ঘাটন করবে, কে দেখবে? 5ই আগস্ট যে উদ্যম, যে উদ্যোগ, যে চেতনা, মানুষের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে সংগঠিত হয়েছিল, সেটা খুব দ্রুত নস্যাৎ, ষড়যন্ত্রের মুখে ধূলিসাৎ, এবং বলতে গেলে ঠিক একইভাবে অন্তর্বর্তীকালীন সরকার যে যারা বিতাড়িত হলো যেন তাদের ভূমিকায় অবস্থান নিল। কে না জানে যে সচিবালয়ে যারা আছে, প্রথম থেকে শুরু করে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এমনকি চতুর্থ সারি পর্যন্ত শুধু তাদেরই ব্যানারের লোক, তাদেরই লোক, তারাই কর্মচারী থেকে শুরু করে এমএলএসএস থেকে শুরু করে ওই বড়বাবু, বড় সাহেব, সিএ বলেন, স্টেনো বলেন, সচিবদের ড্রাইভার বলেন, যারাই ছিল না কেন, সমস্ত লোকই তো তারাই। তাদেরকে চাকরি থেকে বহাল রেখে, তাদেরকে স্বপদে বহাল রেখে কিসের সংস্কার হচ্ছে, কি হচ্ছে? জাতি যেন উন্মাদ, জাতি যেন পাগল, জাতি যেন অবুঝ একটা শিশু খেলনার মতো সময় সময় কারো কারো হাতে, কখনো নির্বাচিত সরকারের হাতে, কখনো অন্তর্বর্তীকালীন সরকারের হাতে, কিছু লোকের হাতে পুরা দেশটা যেন বারবার পদচ্যুত, পদলাঞ্ছিত, মানুষকে বিবেকহীন, অসার, বলদ ভেবে কিছু কিছু মানুষ যেন এদেশকে নিয়ে চিরাচারিত এক খেলায় মেতে থাকে, খেলায় মেতে উঠেছে। আমরাও হয়তো তদন্ত কমিটি দেখব, এটা দেখব, ওটা দেখব, কিন্তু প্রকৃত সত্য উদ্ঘাটন সম্ভব নয়। সম্ভব নয় এই জন্যই শক্তিশালী একটি রাজনৈতিক দল, দুর্নীতিমুক্ত, ক্যাডার মুক্ত, গণতান্ত্রিক ধারায় প্রকৃত জনপক্ষের, জনগণের, জনমতের চিন্তাভাবনা, জনমনের, জনগণের যে জনশক্তিকে ধারণ করার মতো কোনো সরকার, কোনো দল, রাজনৈতিক দল গঠিত হয়নি। 18 কোটি মানুষের যে মনের ইচ্ছা ধারণ করে এত বড় একটি বৃহত্তর শক্তির কোনো রাজনৈতিক সংগঠন গঠিত হয়নি, যে সংগঠন দেশে শক্তভাবে হাল ধরে মানুষের সাথে এই সমস্ত অন্যায় অপরাধের সঠিক তদন্ত তুলে ধরবে। পদলেহন, পদচাটন, তোলবাজ, দালাল প্রকৃতির লোকজনই অধিকাংশটাই ক্ষমতার শীর্ষে। আজকে সার্জিস এই কথাটাই বলেছে যে 15 বছরে নেতা তৈরি হয়নি, দালাল তৈরি হয়েছে। আমি এর আগে বলেছিলাম নেতার সংজ্ঞা বাংলাদেশে নাই। যার অর্থ আছে যে মানুষকে টাকা পয়সা খরচ করে মানুষকে দমন করে রাখতে পারে, মানুষকে হত্যা করতে পারে, গুম করতে পারে, সাহসিকতা দেখায়, দলগুলো তাকে নেতা তৈরি করে নেয়, তারাই নেতা হয়ে যায়। এই নেতা দিয়ে, এই ধরনের দল দিয়ে বাংলাদেশ আদতেও কতটুকুন কোথায় যেতে পারবে আমি জানি না। আসিফ নজরুলকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, আমি জানি না কি হচ্ছে। তিনি গতকাল বলেছেন 1 বছর সময় পেলে সংস্কার করে যেতাম। সংস্কারটা তো টেবিল ওয়ার্ক হচ্ছে, টেবিল ওয়ার্ক হচ্ছে তাদের কমিশন দ্বারা, কিন্তু এই যে প্রশাসনের ভিতরে যারা ঘাপটি মেরে বসে আছে, এদিকে তো আপনারা নজর দিতে পারতেন। কারা? এদেরকে ওএসডি করা যেত নাকি আবার হইচই পড়ে যেত,
নাকি অন্য কোনো পথে হাঁটছে কেউ? কমিশন বাণিজ্যে কে লিপ্ত না হয়নি এই সচিবালয়ের সচিব, যুগ্ম সচিব, উপসচিব যারা, তাদেরকে পদবঞ্চিত, তাদেরকে পুনর্বহলের চেষ্টা করা হচ্ছে। আবার যারা 5ই আগস্টের মতো ভয়াবহ একটি পরিস্থিতির সৃষ্টি করে যে সরকারকে উৎখাত করলো, আর যে সরকারকে আরসিসি পিলারের মতো শক্ত করে মজবুত করে ধরে রেখেছিল যে প্রশাসন, তাদেরকে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। আবার কারা আন্দোলন করছে? আন্দোলন করলে তাদের আবদার মেনে নেওয়ার এই যে প্রবণতা, এই যে দুর্বলতা, 18 কোটি মানুষ, কে চাকরি করবে কে করবে না তারা ভালো বুঝবে। এই অবস্থানে থাকলে চাকরি করবে, না হলে সে চাকরি ছেড়ে চলে যাবে, নতুন লোক নিয়োগ হবে। কিন্তু অভ্যন্তরীণভাবে দুর্বলতা প্রকাশ, এনজিও ভিত্তিক সংগঠন দিয়ে দেশের শক্ত হাতে কোনো কিছুই সম্ভব না। এর থেকে আর কি বলা যায়? কি ভাষা আছে আমাদের বলবার মতো? ডক্টর ইউনূস কি একা? আসিফ নজরুল কি একা? তাহলে 5ই আগস্টের যে জনগণের ম্যান্ডেট নিয়ে তারা যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, সরকার এবং তারা কি, সেই জনগণ আর অন্তর্বর্তীকালীন সরকার কি এখন বিভক্ত হয়ে পড়েছে? বিভাজনের মুখে তারা? আশা করি আওয়ামী লীগ নিয়ে কঠিনভাবে, গভীরভাবে চিন্তা করতে হবে। একটি আওয়ামী লীগের ক্ষুদ্র শিকড় পর্যন্ত থাকে, সেখানেও মনে করবেন এদেশে স্যাবোটাজ, এ ধরনের স্যাবোটাজ, হত্যাকাণ্ড হোক, অগ্নিসংযোগ হোক, বিভিন্ন ধরনের অকারেন্স তৈরি হতেই থাকবে। অতএব সংস্কারের আগে আওয়ামী লীগের সাথে যারা জড়িত ছিল তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করুন। মাহফুজ আলম যিনি বলেছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করব না, আমার মনে হয় সর্বোচ্চ ভারতীয় দালাল এবং সর্বোচ্চ আওয়ামী লীগের দালাল ওই ছেলেটা, যাকে 5ই আগস্টের মাস্টার মাইন্ড বলা হয়েছে। সে যদি ভারতের পক্ষ হয়ে নতুন কোনো ম্যান্ডেট নিয়ে এই আন্দোলনের পিছনে থেকে কাজ করে, সেটাও আমাদের নতুন করে হয়তো চিন্তা ভাবনা করতে হবে। 5ই আগস্ট কি প্রকৃতপক্ষে বাংলাদেশিদের চিন্তাধারা বা ধারণ করে? বাংলাদেশের মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে 5ই আগস্টের জন্য রক্ত দিয়েছে, রাজপথে ঝাঁপিয়ে পড়েছে, তাদের সন্তানকে সামনে দিয়ে তাদের মায়েরা পিতারা পিছন থেকে খাবার, অর্থ, সময়, সাহস জুগিয়ে যে স্বৈরা শাসককে এদেশ থেকে বিতাড়িত করেছে, একে নতুন কোনো ভারতীয় অন্য কোনো ম্যান্ডেট তৈরি করে দেওয়ার জন্য কিনা আওয়ামী লীগের পক্ষে এত ছাপাই, এত দুর্বলতা প্রকাশ করা হচ্ছে? আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে কি নতুন করে আবার চিন্তা ভাবনা করতে হবে? নাগরিক ঐক্য গঠিত হোক, শক্তিশালী হোক। আমরা আছি নাগরিক ঐক্যের সাথেই, এবং বাংলাদেশ নিরাপদ যতদিন না হবে, এর রক্ত ততদিন বাংলার রাজপথকে রঞ্জিত করতেই থাকবে। এই প্রত্যয় নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।